4 নভেম্বর 1914 ব্রিটেনের এন্ডুরেন্স জাহাজ উত্তাল সমুদ্র পার করে এগিয়ে চলেছে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় মহাদেশ আন্টার্কটিকার দিকে। জাহাজে তখন 28 জন ক্রু মেম্বার, আর কমান্ড সামলাচ্ছেন একজন এক্সপ্লোরার স্যার অ্যার্নেস্ট শ্যাকলটন, যিনি এমন একটা কাজ করতে চাইছেন যা ইতিহাসে আজ পর্যন্ত কেউ করার সাহস পায়নি। পুরো আন্টার্কটিকা মহাদেশকে পায়ে হেঁটে পার করা। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, এমন একটা যুগে দাঁড়িয়ে যেখানে কোনো স্মার্টফোন নেই, কোনো জিপিএস নেই, কোনো মডার্ন টেকনোলজি নেই। -50 ডিগ্রি হাড় কাঁপানো ঠান্ডায় ভয়ঙ্কর তুষারঝড়ের মধ্য দিয়ে তারা এই অসম্ভবকে সম্ভব করতে চেয়েছিলেন। তাদের প্ল্যান ছিল সহজ, জাহাজ নিয়ে উপকূলে নামবেন এবং সেখান থেকে হেঁটে পুরো মহাদেশ পার করবেন। কিন্তু তাদের সেই প্ল্যান কতটা খারাপভাবে ফেল করে, আর তারপর তাদের কি কি সহ্য করতে হয়, তা না তারা সেই সময় কল্পনা করতে পেরেছিলেন, আর না আপনি এখন বাড়িতে বসে কল্পনা করতে পারবেন। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন তাদের সাথে কি কি ঘটেছিল। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পের শুরু 4 নভেম্বর 1914। ব্রিটেন থেকে একটি জাহাজ রওনা দেয় যার নাম এন্ডুরেন্স। এই নামটার একটা বিশেষ অর্থ আছে। জাহাজের ক্যাপ্টেন স্যার অ্যার্নেস্ট শ্যাকলটন, তিনি বিশ্বাস করতেন সহ্য শক্তির মাধ্যমেই জয় করা সম্ভব। এই জাহাজে ছিলেন 28 জন মানুষ। তাদের মধ্যে ছিলেন ডক্টর, সায়েন্টিস্ট, নাবিক, কার্পেন্টার এবং একজন ফটোগ্রাফার। তবে আপনাদের একটা মজার তথ্য দিই, অফিসিয়ালি জাহাজে থাকার কথা ছিল 27 জনের, কিন্তু জাহাজ ছাড়ার পর দেখা গেল একজন 18 বছরের ছেলে যার নাম পার্সি ব্ল্যাকবোরো, সে লুকিয়ে জাহাজে উঠে পড়েছে। শ্যাকলটন তাকে প্রথমে বকাঝকা করলেও শেষে তাকে দলের একজন হিসেবে মেনে নেয়। তবে তিনি এটাও বলে দিয়েছিলেন, যদি খাবারের অভাব হয় তবে সবার আগে তোমাকেই খাওয়া হবে। যদিও এটা মজা করে বলা হয়েছিল, কিন্তু কে জানতো ভবিষ্যতে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে। তাদের প্ল্যান ছিল সহজ, তারা ওয়েডেল সি দিয়ে আন্টার্কটিকায় নামবেন, সেখান থেকে পায়ে হেঁটে সাউথ পোল হয়ে মহাদেশের অন্য প্রান্তে যাবেন। প্রায় 2900 কিলোমিটারের রাস্তা, কিন্তু প্রকৃতি মানুষের সব প্ল্যান ওলট পালট করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। 5 ডিসেম্বর 1914 জাহাজটি শেষবারের মতো মানুষের বসতি ছেড়ে আন্টার্কটিকার গভীরে প্রবেশ করল। ওয়েডেল সিতে ঢোকার পর থেকেই বিপদ শুরু হলো। সমুদ্রের জল জমে বরফ হতে শুরু করেছে। বিশাল বিশাল বরফের চাই তাদের পথ আটকে দাঁড়াচ্ছে। শ্যাকলটন থামলেন না, তিনি জাহাজের ইঞ্জিন ফুল স্পিডে চালিয়ে বরফ ভেঙে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু 18 জানুয়ারি 1915 তাদের কপাল পুড়ল। চারপাশ দিয়ে বিশাল বিশাল বরফের চাই এসে এন্ডুরেন্স জাহাজটিকে ঘিরে ধরল। মনে হলো যেন কোনো বিশাল দানব তার 2 হাত দিয়ে জাহাজটিকে চেপে ধরছে। ইঞ্জিনের সব শক্তি দিয়েও জাহাজটিকে 1 ইঞ্চিও নাড়ানো গেল না। নাবিকরা নেমে কুড়াল, শাবল, ছেনি দিয়ে বরফ কাটার চেষ্টা করলেন, কিন্তু আন্টার্কটিকার কঠিন বরফের কাছে মানুষের গায়ের জোর ছিল তুচ্ছ। তারা বুঝতে পারলেন তারা এখন প্রকৃতির কয়েদখানায় বন্দী। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, জাহাজটি যেখানে আটকে ছিল সেই বরফের চাদরটি এক জায়গায় স্থির ছিল না। সমুদ্রের স্রোতের টানে পুরো বরফের চাদরটি জাহাজ সমেত তাদের গন্তব্য থেকে উল্টো দিকে ভেসে যেতে লাগলো। তারা তাদের স্বপ্নের মহাদেশ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছিল। দেখতে দেখতে দিন গড়িয়ে মাস চলে গেল। আন্টার্কটিকায় শীতকাল শুরু হলো, আর আন্টার্কটিকার শীতকাল মানে 24 ঘন্টায় অন্ধকার। মে মাস থেকে অগস্ট মাস পর্যন্ত সূর্যের দেখা নেই, শুধু ঘুটঘুটে অন্ধকার, আর তার সাথে তুষার ঝড়। তাপমাত্রা নেমে গেল -50 ডিগ্রিতে। ভাবুন তো একবার, রেডিও নেই, কোনো ফোন নেই, পৃথিবীর কেউ জানে না আপনারা কোথায় আছেন, বেঁচে আছেন কিনা সেটাও জানে না। এমন অবস্থায় সাধারণ মানুষ পাগল হয়ে যায়। কিন্তু শ্যাকলটন ছিলেন একজন অসাধারণ লিডার। তিনি জানতেন শরীর ভেঙে পড়ার আগে মন ভেঙে পড়লে মৃত্যু নিশ্চিত। তাই তিনি জাহাজের মধ্যে নিয়ম করে ফুটবল খেলার ব্যবস্থা করলেন। সন্ধ্যায় গানের আসর বসালেন। তিনি নিশ্চিত করলেন যেন কেউ হতাশ হয়ে না পড়ে। কিন্তু প্রকৃতি দয়া দেখালো না।
অগস্ট মাস নাগাদ বরফের চাপ বা প্রেসার মারাত্মক বেড়ে গেল। কোটি কোটি টন ওজনের বরফ জাহাজটিকে দুপাশ থেকে পিষতে শুরু করলো। জাহাজের মজবুত কাঠের তক্তাগুলো মরমর করে ভেঙে যেতে লাগলো। জাহাজের ফটোগ্রাফার ফ্রেঙ্ক হ্যালি সেই সময় কিছু ছবি তুলেছিলেন, যা দেখলে আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। মনে হচ্ছিল বরফ যেন জাহাজটিকে চিবিয়ে খাচ্ছে। 27 অক্টোবর 1915 জাহাজের ভেতর হুহু করে জল ঢুকতে শুরু করলো। শ্যাকলটন বুঝতে পারলেন অ্যান্ডুরেন্স আর টিকবে না। তিনি ভারী গলায় তার জীবনের সবচেয়ে কঠিন আদেশটি দিলেন, জাহাজ ছাড়ো। সবাই প্রয়োজনীয় খাবার, পোশাক এবং 3টি ছোট লাইফবোট বরফের উপর নামিয়ে তাঁবু গাড়লেন। 21 নভেম্বর 1915 তাদের চোখের সামনে তাদের এতদিনের আশ্রয়, তাদের আদরের জাহাজ অ্যান্ডুরেন্স চুরমার হয়ে বরফের নিচে তলিয়ে গেল। তখন তাদের পায়ের নিচে মাটি নেই, আছে শুধু সমুদ্রের উপর ভাসমান বরফের স্তর। এই বরফ যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাদের সম্বল মাত্র অল্প কিছু খাবার। তারা সেই ভাসমান বরফের উপর তাঁবু খাটিয়ে থাকতে শুরু করলেন। এই জায়গার নাম দেয়া হলো ওশান ক্যাম্প। কিন্তু বিপদ আরও বাড়ল। তাদের সাথে থাকা খাবার ফুরিয়ে আসছিল। খিদে মেটানোর জন্য তারা বাধ্য হয়ে পেঙ্গুইন আর শিল মাছ শিকার করে খেতে শুরু করলেন। শিল মাছের চর্বি দিয়ে আগুন জ্বালিয়ে তারা রান্না করতেন। সেই আগুনের কালো ধোঁয়ায় তাদের সারা শরীর কালো হয়ে যেত। সবচেয়ে কষ্টের মুহূর্ত তখন এলো যখন খাবারের অভাবে তাদের সাথে থাকা কুকুরগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত নিতে হলো। এই কুকুরগুলো ছিল তাদের অভিযানের সঙ্গী, তাদের বন্ধু। কিন্তু মানুষের খাবারের অভাব দেখা দেওয়ায় কুকুরকে বাঁচিয়ে রাখা সম্ভব ছিল না। নাবিকদের কাছে এটা ছিল নিজের সন্তানকে হারানোর মতো কষ্ট। অনেকে আড়ালে গিয়ে কেঁদেছিলেন। মাসের পর মাস বরফের ওপর ভেসে থাকার পর 1916 সালের এপ্রিল মাসে গরমের শুরুতে বরফ গলতে শুরু করলো। যে বরফের চাদরের উপর তারা বসেছিলেন তা ভেঙে টুকরো টুকরো হতে লাগলো। শ্যাকলটন বুঝলেন আর এখানে থাকা যাবে না। যে কোনো মুহূর্তে বরফ ভেঙে তারা সবাই জলে ডুবে মারা যাবে। 9 এপ্রিল 1916 শ্যাকলটন সবাইকে 3টি ছোট লাইফবোটে ওঠার নির্দেশ দিলেন। তাদের লক্ষ্য সামনে থাকা এলিফ্যান্ট আইল্যান্ড। কিন্তু এই যাত্রা ছিল নরক যন্ত্রণার মতো। ছোট ছোট খোলা নৌকা, উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে নৌকার উপর। নোনা জলে ভিজে তাদের পোশাক শরীরের সাথে জমে শক্ত কাঠের মতো হয়ে গিয়েছিল। ঘুমানোর কোনো জায়গা নেই, চারিদিকে শুধু বরফের চাই আর হিম শীতল জল। তাদের খাবার জল শেষ হয়ে গিয়েছিল। তৃষ্ণায় তাদের জিভ ফুলে গিয়েছিল, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তারা পেঙ্গুইনের কাঁচা মাংস খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করতেন। অনেকে ব্যথায় চিৎকার করতেন। তাদের মনে হয়েছিল মৃত্যু হয়তো এভাবেই আসে। টানা 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে তারা এলিফ্যান্ট আইল্যান্ডে পৌঁছলেন। 497 দিন পর, অর্থাৎ প্রায় 1.5 বছর পর তাদের পা শক্ত মাটি স্পর্শ করল। আনন্দে নাবিকেরা একে অপরকে জড়িয়ে ধরলেন। কেউ কেউ পাগল হয়ে নুড়ি পাথর তুলে গালে ঘষতে লাগলেন, কেউ বা মাটি খেয়ে ফেললেন আনন্দে। কিন্তু এলিফ্যান্ট আইল্যান্ডে পৌঁছে তাদের আনন্দ বেশিক্ষণ টিকল না, কারণ এই দ্বীপ ছিল সম্পূর্ণ জনমানবহীন। এখানে কোনো গাছপালা নেই, শুধু পাথর আর বরফ। আর সবচেয়ে বড় কথা, এই দ্বীপটি জাহাজ চলাচলের রুটের বাইরে। অর্থাৎ এখানে বসে থাকলে উদ্ধারকারী কোনো জাহাজ তাদের কোনোদিন দেখতে পাবে না। ধীরে ধীরে না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া তাদের দলের অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। ব্ল্যাক বোরো, সেই অল্প বয়সী ছেলেটি, তার পায়ে গ্যাংগ্রিং হয়ে গিয়েছিল। তার পায়ের আঙুল কেটে ফেলতে হয়েছিল যাতে বিষ পুরো শরীরে ছড়িয়ে না পড়ে। শ্যাকলটন বুঝতে পারলেন এখানে বসে থাকলে সবাই মারা যাবে। সাহায্য পেতে হলে তাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে। তিনি এক অসম্ভব, অবিশ্বাস্য ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন এখান থেকে 800 মাইল, প্রায় 1300 কিলোমিটার দূরের সাউথ জর্জিয়া, সেই দ্বীপে যাবেন সাহায্যের খোঁজে। কেন সাউথ জর্জিয়া? কারণ সেখানেই তিমি শিকারীদের স্টেশন আছে। কিন্তু সমস্যা হলো তাদের যেতে হবে জেমস কেয়ার নামের মাত্র 22 ফুটের এক ছোট্ট লাইফবোটে করে। আর তাদের পাড়ি দিতে হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র, ড্রেক প্যাসেজ। বন্ধুরা, ড্রেক প্যাসেজ হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ।
এখানে ঢেউয়ের উচ্চতা হয় 60 ফুটেরও বেশি, যা একটা 5 তলা বিল্ডিংয়ের সমান। বাতাসের গতি থাকে ঘন্টায় 100 কিলোমিটারের বেশি। এই সমুদ্রে বড় বড় স্টিমার জাহাজও ডুবে যায়, আর তারা যাচ্ছেন একটা ভাঙাচোরা কাঠের নৌকায় করে। অনেকে ভাবলেন এটা নিশ্চিত আত্মহত্যা, কিন্তু স্যাকেলটন জানতেন চেষ্টা না করে মরার চেয়ে চেষ্টা করে মরা ভালো। তিনি নিজের সাথে মাত্র 5 জন সবচেয়ে সাহসী এবং দক্ষ সঙ্গীকে নিলেন। বাকি 22 জন অসুস্থ এবং দুর্বল নাবিককে এলিফ্যান্ট আইল্যান্ডেই রেখে গেলেন। যাওয়ার সময় স্যাকেলটন তাদের কথা দিলেন, আমি ফিরে আসব, আমি তোমাদের উদ্ধার করবই। দলের সেকেন্ড ইন কমান্ড ফ্রাঙ্ক ওয়াইল্ডের উপর দায়িত্ব দেওয়া হলো বাকিদের দেখে রাখার। 24 এপ্রিল 1916 স্যাকেলটন এবং তার 5 সঙ্গী ছোট নৌকাটি নিয়ে বিশাল সাগরে ভেসে পড়লেন। এটি ছিল ইতিহাসের অন্যতম সেরা এবং কঠিনতম নৌ অভিযান। টানা 16 দিন ধরে তারা ঝড়ের সাথে লড়াই করলেন। এক একটা ঢেউ তাদের নৌকাকে যেন খেলনার মতো আকাশের দিকে ছুড়ে দিচ্ছিল, আবার মুহূর্তেই পাতালে নামিয়ে আনছিল। নৌকার ভেতরে জল ঢুকে যাচ্ছিল সব সময়। তারা পালা করে জল সেচে ফেলতেন। তাদের স্লিপিং ব্যাগ ভিজে চুপসে গিয়েছিল, হাত পা ঠান্ডায় জমে যাচ্ছিল। যাত্রার 10ম দিনে এক ভয়াবহ ঘটনা ঘটে। শ্যাকেলটন হঠাৎ দেখলেন দিগন্তে সাদা কিছু দেখা যাচ্ছে। তিনি খুশি হয়ে ভাবলেন আকাশ পরিষ্কার হচ্ছে, কিন্তু ভুল ভাঙল মুহূর্তেই। ওটা আকাশ ছিল না, ওটা ছিল পাহাড় সমান উঁচু এক দানবীয় ঢেউ। শ্যাকেলটন চিৎকার করে উঠলেন, শক্ত করে ধরো। সেই ঢেউ আছড়ে পড়ল ছোট্ট নৌকার উপর। নৌকা প্রায় ডুবে যাচ্ছিল, কিন্তু অলৌকিকভাবে তারা ভেসে রইলেন। তাদের কাছে খাওয়ার জল নেই, তৃষ্ণায় তাদের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। তাদের শরীরে নোনা জলের ঘা হয়ে গিয়েছিল। ঠিক যখন তারা হাল ছেড়ে দিচ্ছিলেন, মনে হচ্ছিল আর বাঁচা সম্ভব নয়, তখনই তারা দূরে কিছু পাখি ওড়াউড়ি দেখতে পেলেন। পাখি মানেই কাছাকাছি মাটি আছে। অবশেষে 10ই মে 1916 তারা সাউথ জর্জিয়া দ্বীপের মাটি দেখতে পেলেন, কিন্তু ভাগ্য তখনও তাদের সাথে মশকরা করছিল। প্রবল ঝড়ের কারণে তারা সাথে সাথে নামতে পারলেন না। সারা রাত ঝড়ের মধ্যে নৌকায় বসে রইলেন। যদি পাথরে ধাক্কা লেগে নৌকা ভেঙে যায়। পরদিন সকালে তারা কোনো মতে উপকূলে আছড়ে পড়লেন। 16 দিনের এই ভয়ঙ্কর যাত্রার অবসান হলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। তারা দ্বীপের যে পাশে এসে পৌঁছলেন, মানুষের বসতি বা তিমি শিকারের স্টেশনটি ছিল ঠিক তার উল্টো দিকে। মানে নৌকাটি ঝড়ে এতটাই ভেঙে চুরে গিয়েছিল যে সেটি নিয়ে দ্বীপের অন্য পাশে সমুদ্রপথে যাওয়া আর সম্ভব ছিল না। এখন একটাই উপায়, পায়ে হেঁটে দ্বীপের মাঝখান দিয়ে যেতে হবে। কিন্তু সাউথ জর্জিয়া দ্বীপের মাঝখানে রয়েছে দুর্গম বরফ ঢাকা পাহাড়, বিশাল বিশাল গ্লেসিয়ার এবং গভীর খাদ। সমস্যা হলো এর আগে ইতিহাসে কোনো মানুষ সাউথ জর্জিয়ার এই পাহাড়গুলো পার করেনি। তাদের কাছে কোনো ম্যাপ ছিল না, কোনো পর্বতারোহের সরঞ্জাম ছিল না, এমনকি তাঁবুও ছিল না। স্যাকেলটন জানতেন যারা খুব দুর্বল তাদের নিয়ে এই পাহাড় ডিঙানো যাবে না। তিনি তার 2 জন বিশ্বস্ত সঙ্গী ওয়াশলি এবং ক্রিককে সাথে নিলেন। বাকি 3 জনকে নৌকার কাছে অপেক্ষা করতে বললেন এবং বললেন স্টেশন থেকে উদ্ধারকারী দল পাঠিয়ে তাদের নিয়ে যাবেন। তারা 3 জন পাহাড়ের পর পাহাড় ডিঙাতে লাগলেন। জুতোর তলায় স্ক্রু গেঁথে নিলেন যাতে বরফে পা না পিছলে যায়। এক জায়গায় এসে তারা দেখলেন নিচে নামার কোনো পথ নেই, আর সন্ধ্যা হয়ে আসছে। পাহাড়ে রাত কাটানো মানে শীতে জমে মরে যাওয়া, কারণ তাদের কোনো তাঁবু বা স্লিপিং ব্যাগ ছিল না। তখন স্যাকেলটন এক পাগলাটে সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আমরা স্লেজ ছাড়াই বরফের ঢাল বেয়ে নিচে পিছলে যাব। এটা ছিল অন্ধকারের মধ্যে অজানা গর্তে ঝাঁপ দেওয়ার মতো। তারা 3 জন একে অপরকে জড়িয়ে ধরলেন এবং 1000 ফুট উঁচু পাহাড় থেকে নিচে স্লাইড করলেন। কয়েক সেকেন্ডের মধ্যে তারা বাতাসের বেগে নিচে নেমে এলেন। ভাগ্যক্রমে তারা নরম বরফের উপর পড়েছিলেন, তাই প্রাণে বেঁচে গেলেন। 36 ঘন্টা টানা হাঁটার পর 1916 সালের 20 মে তারা শুনতে পেলেন এক জাদুকরী শব্দ, কারখানার সাইরেন। হ্যাঁ, ওটা ছিল তিমি শিকারীদের স্টেশনের কাজের শুরুর সাইরেন। তারা মানুষের বসতির কাছে পৌঁছে গেছেন। তারা যখন স্টেশনে পৌঁছলেন, তাদের চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল
যে স্টেশনের ম্যানেজার প্রথমে তাদের চিনতেই পারেনি। চুল দাড়ি জট পাকানো, পোশাকে কালির দাগ, চোখের নিচে কালির দাগ, শরীর থেকে বিশ্রী গন্ধ। শ্যাকলটন যখন পরিচয় দিলেন তখন সবাই স্তব্ধ হয়ে গেলেন, কারণ সবাই ধরে নিয়েছিল তারা সবাই 2 বছর আগেই মারা গেছে। ম্যানেজার তাদের জড়িয়ে ধরলেন। নিজেদের প্রাণ বাঁচিয়েই শ্যাকলটন শান্ত হলেন না। তার মনে পড়ে গেল এলিফ্যান্ট আইল্যান্ডে ফেলে আসা সেই 22 জন সঙ্গীর কথা। তিনি জানতেন প্রতিটা মুহূর্ত তাদের জন্য দামি। তাদের কাছে খাবার নেই। শ্যাকলটন সাথে সাথেই উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা করলেন, কিন্তু প্রকৃতি যেন তখনও পরীক্ষা নিতে চাইছিল। প্রথমে তিনি সাউদার্ন স্কাই নামে একটি জাহাজে নিয়ে গেলেন, কিন্তু বরফের কারণে দ্বীপের কাছে পৌঁছতেই পারলেন না, ফিরে আসতে হলো। দ্বিতীয়বার উরুগুয়ে থেকে একটি জাহাজ নিলেন, আবার সেই বরফ বাধা দিল। তৃতীয়বার এমা নামের একটি জাহাজ নিলেন, কিন্তু ইঞ্জিনের সমস্যা, সেটিও মাঝপথ থেকে ফিরে এলো। শ্যাকলটন হতাশায় ভেঙে পড়ছিলেন। তার মনে হচ্ছিল এত কিছু করার পরেও কি তিনি তার লোকেদের বাঁচাতে পারবেন না। ওদিকে এলিফ্যান্ট আইল্যান্ডে ফ্রাঙ্ক ওয়াইল্ড প্রতিদিন সকালে তার সঙ্গীদের বলতেন, সবাই নিজেদের স্লিপিং ব্যাগ গুছিয়ে রাখো, বস আজকেই আসবে। মাসের পর মাস কেটে গেল, কিন্তু বস এলেন না। তবুও ফ্রাঙ্ক ওয়াইল্ড আশা ছাড়েননি। অবশেষে চতুর্থবারে চিলি সরকারের দেওয়া ইয়েলচো নামের একটি ছোট্ট ট্যাগবোর্ড নিয়ে 30শে অগস্ট তিনি এলিফ্যান্ট আইল্যান্ডে পৌঁছতে সক্ষম হলেন। দূর থেকে জাহাজ দেখে এলিফ্যান্ট আইল্যান্ডের নাবিকরা আগুন জ্বালিয়ে সংকেত দিল। শ্যাকলটন দূরবীন চোখে লাগিয়ে গুনতে শুরু করলেন। তার হাত কাঁপছিল, বুক ধরফর করছিল। কজন বেঁচে আছে? 1, 2, 3, 22। হ্যাঁ, 22 জনই বেঁচে আছে। তিনি চিৎকার করে উঠলেন, ওরা সবাই আছে। মাত্র 1 ঘন্টার মধ্যে সবাইকে জাহাজে তুলে নেওয়া হলো। অলৌকিকভাবে এত ঝড় ঝঞ্ঝা, খিদে, মাইনাস তাপমাত্রা আর এতগুলো মাস প্রতিকূলতার পরেও শ্যাকলটনের দলের একজন মানুষও মারা যায়নি। 28 জন গিয়েছিলেন এবং 28 জনই ফিরে এসেছিলেন। বন্ধুরা, শ্যাকলটন হয়তো আন্টার্কটিকা পায়ে হেঁটে পার করতে পারেননি, তার মূল মিশন হয়তো ব্যর্থ হয়েছিল, কিন্তু তিনি যা করে দেখিয়েছিলেন তা সফলতার চেয়েও অনেক বড়। তিনি দেখিয়েছিলেন একজন ভালো নেতা তার দলের জন্য কি করতে পারেন। ইতিহাসে একে বলা হয় দ্য গ্রেটেস্ট সার্ভাইভাল স্টোরি, বা সর্বকালের সেরা বেঁচে থাকার গল্প। 100 বছর পরেও আজ বড় বড় বিজনেস স্কুলগুলোতে শ্যাকলটনের এই লিডারশিপ শেখানো হয়, কিভাবে চরম সংকটের মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। আর সবশেষে একটি রোমাঞ্চকর তথ্য দিয়ে শেষ করি। 2022 সালে, অর্থাৎ এই ঘটনার 106 বছর পর, বিজ্ঞানীরা আধুনিক ড্রোন এবং সাবমেরিন ব্যবহার করে ওয়েডেল সি এর 10,000 ফুট নিচে সেই এন্ডুরেন্স জাহাজটিকে খুঁজে পান। অবাক করার বিষয় হলো, আন্টার্কটিকার বরফ শীতল জলের কারণে জাহাজটি পচেনি, আজও ঠিক তেমনই আছে যেমনটা শ্যাকলটন শেষবার দেখেছিলেন। জাহাজের গায়ে এখনো স্পষ্ট অক্ষরে লেখা আছে এন্ডুরেন্স, যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং আমাদের মনে করিয়ে দিচ্ছে মানুষের অদম্য সাহসের কথা। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আশা ছাড়তে নেই, কারণ রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। শ্যাকলটন যদি মাঝপথে হাল ছেড়ে দিতেন তাহলে আজ এই ইতিহাস কেউ জানতো না। বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য গল্পটি আপনাদের কেমন লাগলো? শ্যাকলটনের এই নেতৃত্ব এবং 28 জন মানুষের সাহস সম্পর্কে আপনাদের কি মতামত? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো অজানা রহস্য বা অজানা তথ্যের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।